আসসালামু আলাইকুম। কাজ ক্ষমতা শক্তি এসএসসি পদার্থবিজ্ঞানের যে সকল স্টুডেন্টদের কাছে এই অধ্যায়টা একটু কঠিন মনে হয়, তাদেরকে আমি সহজ করে দেওয়ার চেষ্টা করব আমার জায়গা থেকে। আহ অধ্যায়টা আসলে পরীক্ষায় গুরুত্বপূর্ণ, এবং পদার্থবিজ্ঞান যদি আমরা মেকানিক্যাল ফিজিক্সের যে বিষয়টা আছে, অর্থাৎ গতি অধ্যায়, বল অধ্যায় এবং কাজ ক্ষমতা শক্তি অধ্যায়, এই তিনটা অধ্যায়ে ক্লিয়ার করার জন্য এই অধ্যায়টা জানা জরুরি। এসএসসি পরীক্ষায় যেটা হয় যে গতি অধ্যায় থেকে যদি স্বতন্ত্রভাবে যদি অধ্যায় থেকে কোশ্চেন করলো, এরপরও দেখা যাবে যে গতি অধ্যায় এবং কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়গুলো মিক্সড করে দিয়ে থাকে। তাই এটা সহজ করে দেওয়ার জন্য আমি যেটা প্রথমে করেছি সেটা হচ্ছে যে এখানে আলোচনার বিষয় আমি কিভাবে উপস্থাপন করব সেটা হচ্ছে এই পাশে দেওয়া আছে, যে সব কয়টা টপিকের প্রাথমিক ধারণা আমি দিব, তারপরে জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো কনসেপ্ট ক্লিয়ার করতে হয় সেগুলো, তারপর অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো পরীক্ষায় এসেছিল এবং আসবে এরকম, তারপর গাণিতিক সূত্র এবং সমস্যাবলী নিয়ে কিছু কথা বলবো, তারপর সিকিউ এমসিকিউ নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ এই অধ্যায়টা পড়াতে গিয়ে যে কয়টা আমার ভিডিও হয়, সেই ভিডিওতে এই বিষয়গুলো উল্লেখ থাকবে। এখন এই অধ্যায়টা ভালো করে পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে 1 2 3 4 5, এই 5টা টপিকের যে বিষয়গুলি আছে, এটা যদি আমরা ভালোভাবে জানি, দেখা যাবে কাজ ক্ষমতা শক্তি আমাদের পানির মতো মনে হবে। আর আমরা হয়তো এই বিষয়টা জানি যে আসলে বিজ্ঞান, বিশেষ করে পদার্থ বিজ্ঞান আসলে লজিক নিয়ে কথাবার্তা বলে, যেখানে বাস্তবতার আহ বিষয়টাও খুব ভালোভাবে মাথায় থাকতে হয়। তা প্রাথমিক ধারণায় একটু আমি প্রত্যেকটা শিক্ষার্থীদের বলবো অন্তত পক্ষে এই জিনিসটা এবং এই জিনিসটা প্রথমে করলে, আর আমি বিশ্বাস করি যদি কোনো শিক্ষার্থী এই কটা বিষয় যদি ধারাবাহিক A to Z আমার শেষ করতে পারে, তাহলে এই অধ্যায় থেকে আর তেমন কোনো বিষয় থাকবে না যে অজানা, এবং এই অধ্যায়টা তার কাছে পানির মতো মনে হবে। বিশেষ করে এই যে প্রাথমিক যে ধারণাটা, এই ধারণাটা একটু যদি আমরা খেয়াল করি, দেখা যাবে কাজ, অধ্যায়ের নাম কাজ ক্ষমতা ও শক্তি। কাজ, কাজের একক মাত্রা, এদের কাজ সম্পর্কে যতটুকু জানা দরকার ততটুকু, একক মাত্রা, সমীকরণ এবং প্রকারভেদটা। তারপরে মাঝামাঝিতে দেখো আমরা শক্তি দেখতে পাচ্ছি। এই শক্তিটা, শক্তির একক মাত্রার বিভিন্ন রূপ, রূপ আছে 9টা, এগুলো তার ভেতর একটা রূপ নিয়ে এখানে আলোচনা করা আছে বেশি। সাথে এই ক্ষমতাটা, এই ক্ষমতাটা এখানে জানলে দেখা যাবে যে আমরা চলতরিত অধ্যায়ের যে ক্ষমতা ওখানেও আমরা শেষ করতে পারবো। আর বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই কর্মদক্ষতা, এই কর্মদক্ষতা। যাই হোক, ধারাবাহিকভাবে আলোচনায় যদি কোনো শিক্ষার্থী করতে পারে, তাহলে আমি বিশ্বাস করব যে তার আর কোনো সমস্যা থাকবে না। তাই শিক্ষার্থীদের অনুরোধ করব অন্তত পক্ষে এই ভিডিওটা দেখার আগে খাতা কলম নিয়ে বিশেষ করে এই জায়গাটা লেখা উচিত। প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে কাজ সম্পর্কে নিয়ে কথা বলবো। আছে 5টা, এটা নিয়ে কথা বলবো। কাজ, কাজ যদি দেখি আমরা, আসলে স্বাভাবিকভাবে আমরা যদি বলি কোনো কিছু করাকে কাজ বলে, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় যে বললাম যে লজিক দিয়ে চলে, এটা আসলে কোনো কিছু করাকেই যে কাজ বলে, এটা আসলে পদার্থবিজ্ঞান এটা সাপোর্ট করে না। তাহলে কি সাপোর্ট করে? কোনো একটা বস্তুকে যখন আমরা কি করব, বল প্রয়োগ করব, বল প্রয়োগ করলাম, সেইটার যদি কি হয়, স্মরণ হয়, তাহলে সেটা কি হবে, কাজ হবে। তাহলে আমরা সংজ্ঞাটা লিখতে পারি, আহ একটা গাইড থেকে লিখলে আরো ভালো হয় এবং মুখস্থ করলে ভালো হয় বই থেকে ধারণা নিলে। তবে আমি একটু বুঝাই দিচ্ছি, বল এবং বলের দিকে স্মরণের গুণফলকে কি বলা হবে, কাজ বলা হবে। তাহলে কাজ সমান আমরা কি দেখলাম, কাজ ইকুয়াল টু বল ও বলের দিকে স্মরণের গুণফল। প্রাথমিকভাবে এটা আমরা জানলাম। তবে এটার ভেতরে কিছু হলো একটু কিন্তু আছে, বল এবং বলের দিকে স্মরণের গুণফল। কখনো কখনো বলের দিকেও না হতে পারে, বলের বিপরীতও হতে পারে, কিংবা
কোন একটা কোণ নিয়েও সরণ হতে পারে। তবে প্রাথমিকভাবে আমরা কাজ সম্পর্কে জানবো যে বল এবং বলের দিকে সরণের গুণফল। এই গুণফলটাকে আমরা কি বলবো? কাজ বলবো। এখন এই বস্তুটাকে যে আমরা বল প্রয়োগ করলাম, বস্তুটা যদি সরণ হয় তাহলে সেটাকে আমরা কাজ বলতেছি। এখন যদি ভালো করে খেয়াল করি, এই যে বল প্রয়োগ করলাম, সেই বস্তুটা যদি সরণ এদিকে হওয়ার কথা, এটা না হয়ে যদি এইদিকে হয়ে যায়, অর্থাৎ সরণের দিকে না হয়ে সরণের সাথে থিটা কোণ করে যদি সরণ হয়ে যায়, তখন একটা উপাংশের সৃষ্টি হয়। তাহলে বস্তুটার উপর যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে বস্তু যেদিকে সরণ হওয়ার কথা সেদিকে না হয়ে একটা থিটা কোণে হয়ে গেছে, তখন আমরা কার সমান বলতে পারি? বল ও বলের দিকে সরণে উপাংশ, উপাংশের গুণফল। বিষয়টা কেমন হয়? কাজকে যদি আমরা ডাব্লু দিয়ে প্রকাশ করি, তাহলে এটা বল, আর সরণের উপাংশ, সরণের উপাংশ যদি আমরা বলি, এই দিকে সরণ হওয়ার কথা কিন্তু হয়ে গেছে এই দিক। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ আমরা দেখি, আমি আগে এটা অঙ্কন করেছি, তাহলে দেখা যাবে যে সরণের উপাংশ যদি আমরা বের করি, তাহলে এই ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ থেকে এই বাহুটাকে বলা হবে তখন ভূমি। আমরা জানি কোণের সাথে যে বাহুটা থাকে সেটা হচ্ছে ভূমি, আর এটা সবচেয়ে বড় বাহু যেটা, সেটাকে বলা হয় অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজের সাথে সম্পর্ক আছে কজের। তাহলে কস থিটা ইকুয়াল টু, আমরা ভূমি বাই কি দিতে পারি? ভূমি বাই অতিভুজ দিতে পারি। এখন আর গুণ করলে এস ইকুয়াল টু হয়ে যায় এক্স কস থিটা। ঠিক আছে? তাহলে বল এবং বলের সরণের, বলের দিকে সরণের উপাংশের গুণফল, সরণের উপাংশের গুণফল। তাহলে গুণফলটা কেমন হচ্ছে? এক্স কস থিটা। ঠিক আছে? তখন হয়ে গেল এফ এস বা এফ এক্স কস থিটা। এটা বিভিন্ন জায়গায় এভাবেও লিখা আছে যে এফ এস কস থিটা। ঠিক আছে? আমরা নবম দশম শ্রেণীর বইতে এটা দেখতে পাই যে বল এবং বলের দিকে সরণের গুণফল। বিষয়টা এরকম, বল এবং বলের দিকে সরণের গুণফল, এই সূত্রটা আমরা দেখতে পাই। তবে এটা জানলে ভালো হয় যে, এটা একটু দেখি যে কাজ বল এবং বলের দিকে সরণের গুণফল, আর এটাতে বললাম যে তো বল আর বলের দিকে সরণের উপাংশের গুণফল। তাহলে পদার্থবিজ্ঞানের এসএসসি লেভেলের যে প্রশ্নগুলো হয়ে থাকে, বেশিরভাগ কোশ্চেন গুলো আসলে এটাতে হয়ে থাকে। কিভাবে? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, অর্থাৎ বল এবং সরণের গুণফল। তাহলে কাজ সম্পর্কে আমরা একটু সংজ্ঞাটা জানলাম যে কাজ বল ও বলের দিকে, কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করি, তাহলে বস্তুটার যদি কি হয়? সরণ হয়, তাহলে বল ও বলের দিকে সরণের গুণফলকে বলা হবে কাজ। আরো এইভাবে বলতে পারি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে সেই বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফল, তাহলে সরণের উপাংশের গুণফলকেও কাজ বলা হবে। তবে এটা একটু আমার কাছে নিম্ন মনে হয়, আর এটা আমার কাছে মনে হয় উচ্চ। তাহলে কাজ সম্পর্কে আমরা একটা জানলাম, এখন কাজের একক মাত্রা আমরা জানবো। আর সাথে কিন্তু সমীকরণ অলরেডি হয়ে গেছে, একটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, আর একটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। ঠিক আছে? এফ এস বাই এফ এক্স কস থিটা। তাহলে হয়ে গেল, সমীকরণটা হয়ে গেল এবং কাজটা সম্পর্কে আমরা জানলাম। তবে কাজের একক এবং মাত্রা যদি আমরা বের করি, তুলে নিতে পারো। তাহলে কাজের একক, আর এই পাশে দিলাম মাত্রা। কাজকে যদি আমরা ভাঙি, তাহলে পাই বল, আর কি পাই? সরণ। তাহলে বল আর কি পাই? সরণ। বলকে ভাঙলে পাই হচ্ছে ভর গুণন ত্বরণ। যদি তোমাদের বল অধ্যায় করা থাকে তাহলে এই বিষয়টা বুঝতে পারবো। এখন আমরা কতক্ষণ পর্যন্ত ভাঙবো? যতক্ষণ পর্যন্ত মৌলিক রাশি না আসছে। এখানে ভরটা আমরা মৌলিক দেখতে পাচ্ছি, কিন্তু ত্বরণটা মৌলিক না, এটা লব্ধ রাশি। ত্বরণকে ভাঙিয়ে পাবো আমরা বেগ ভাগ সময়, সাথে কি থাকবে? সরণ। সরণটা কিন্তু আসতেছে।
তারপর ভর মৌলিক রাখলাম, সময়টা কিন্তু মৌলিক, কিন্তু বেগটা ভেঙে আমরা পাবো হচ্ছে সরণ বাই হচ্ছে সময়। সময় তো আগে থেকে একটা ছিল, এই জন্য আমরা দুইটা হওয়ার কারণে আমরা বর্গ দিয়ে দিলাম, আর সাথে কি সরণ। তারপর দেখি একটু ভর গুণন সরণ, এটা কিন্তু উপরের, হ্যাঁ, তাহলে সরণ দুইটা হওয়ার কারণে বর্গ দিয়ে দিলাম, আর এই পাশে কি হয়ে গেল সময়, নিচে হয়ে গেল সময় স্কোয়ার। অলরেডি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এগুলো সবগুলো এই তিনটাই মৌলিক রাশিতে আমরা নিয়ে আসছি। মৌলিকে কিন্তু লেখা আছে দৈর্ঘ্য, আসলে দৈর্ঘ্যের সাথে সম্পর্কযুক্ত কিছু রাশি আছে, যেমন সরণ, দূরত্ব, তারপর প্রস্থ, উচ্চতা, এটা সম্পর্কযুক্ত, গভীরতা এটাও বলতে পারি আমরা। তার মানে এখানে যদি আমরা সরণ ব্যবহার করছি, কিন্তু আসলে সেটাকে দৈর্ঘ্যকেই বলতেছে। তাহলে আমরা যেহেতু একক বার করতে চাচ্ছি কাজের, তাহলে কাজের একক, ভরের একক হচ্ছে কেজি, সরণের একক হচ্ছে মিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। এই তিনটা হচ্ছে মৌলিক একক। আমরা যদি লিখতে পারি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, নিচে থাকার কারণে পার হয়ে গেল সেকেন্ড স্কোয়ার। তাহলে কাজের আমরা মৌলিক রাশি দিয়ে একক পাইলাম কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা একটা একক পাইলাম, আরো একক পাইতে পারি, যেমন বলের একক হচ্ছে নিউটন, বলের একক নিউটন, আর সরণের একক হচ্ছে মিটার। তাহলে আমরা এটাও লিখতে পারি এক নাম্বার দিয়ে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, দুই নাম্বার দিয়ে লিখতে পারি নিউটন মিটার। আরো কাজের একটা ব্যবহারিক একক আছে তিন নাম্বার, সেটা হচ্ছে যে জুল। ঠিক আছে, বিজ্ঞানী জুলের নাম অনুসারে এই একক ব্যবহার করতে পারি। তাহলে কাজের আমরা তিনটে একক পাইলাম, একটা হচ্ছে মৌলিক রাশি দিয়ে কেজি মিটার স্কোয়ার আর সেকেন্ড স্কোয়ার, আর একটা পাইলাম এর সরাসরি এটা ব্যবহার করে নিউটন মিটার, আর একটা পাইলাম হচ্ছে ব্যবহারিক একক জুল। জুলটাই আমরা বেশি ব্যবহার করে থাকি। তবে কিছু এমসিকিউ যদি দেওয়া থাকে যে নিচের কোনটি কাজের একক নয়, তাহলে এই তিনটা দেওয়া থাকবে আর একটা অন্য ভিন্ন কোনো দেওয়া থাকবে, তাহলে ওটাই হবে না, এইরকম বিষয়টা। এখন যদি আমরা মাত্রা বের করি, মাত্রা বের করতে গেলেও এভাবে ভেঙে নিতে হবে। তাহলে কাজ সমান লিখতে পারি বল গুণন কি সরণ, বল গুণন সরণ। আমরা এগুলো আর ভাঙবো না, সরাসরি এখানে যাব, মৌলিকে যাব। তাহলে ভর গুণন সরণ স্কয়ার ভাগ হচ্ছে সময় স্কয়ার। ঠিক আছে, এখন যেহেতু মাত্রা বের করতেছি, তাহলে এই তিনটা মৌলিক রাশির হচ্ছে মাত্রাটা এখানে বসে দিব, তাহলে হয়ে যাবে। ভরের মাত্রা হচ্ছে বড় এম, সরণের মাত্রা হচ্ছে এল, বড় এল, আর হচ্ছে সময় হচ্ছে বড় টি, তার উপরে স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এম এল স্কোয়ার আর হচ্ছে টি স্কোয়ার, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা বদ্ধ করে দিলাম। তাহলে কাজের মাত্রা পেলাম এম এল স্কোয়ার আর টি স্কোয়ার। গুরুত্বপূর্ণ কিন্তু এটা, এবং এটা আসলে সহজেই বের করা যায় যদি আমাদের এটা মনে থাকে যে কাজ সমান কি। তাহলে এই যে আমি জ্ঞানমূলকের কথা বলছিলাম, যে কাজের ক্ষেত্রে যে কাজ কাকে বলে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটার যদি কি হয় সরণ হয়, তাহলে বল ও সরণের গুণফলকে কি বলা হবে, কাজ বলা হবে। আর একভাবে বলতে পারি, কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, তাহলে সেই বল এবং বলের দিকে সরণের উপাংশ গুণফলকে কি বলা হবে, কাজ বলা হবে। এগুলো বাদ দিয়ে সরাসরি আমরা লিখতে পারি বল আর সরণের গুণফল। তাহলে কাজ হয়ে গেল, কাজের একক মাত্রা হয়ে গেল, সমীকরণ হয়ে গেল। এখন প্রকারভেদটা জানবো, তাহলে আমাদের এই পাঁচটার ভেতরে একটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে,